লেখিকা সোমালী সরকারের কমলার স্বাদ। গ্রামের নাম হরিদেবপুর। এই গায়ের জমিদার রমাকান্ত চৌধুরী মহাশয় খুবই উদার মনের মানুষ। গায়ের লোকেরা চৌধুরী মহাশয়কে খুব ভালোবাসে ও শ্রদ্ধা করে। রমাকান্ত বাবুর স্ত্রী ও দুই পুত্র। জ্যেষ্ঠ পুত্র বিজয় বিবাহযোগ্য, কনিষ্ঠ পুত্র সুজয় সপ্তম বৎসরে পদার্পণ করিয়াছে। ইহাদিগকে লইয়াই রমাকান্ত বাবুর সংসার। তার স্ত্রী কমলা দেবীও রমাকান্ত বাবুর ন্যায় উদার মনের মানুষ। কাহারও সহিত কখনো বর্ষা করেন না। সদা হাস্যময়ী এই রমণীকে গায়ের সকলে গিন্নিমা বলিয়াই ডাকে। কাহারও দুঃখ কষ্ট তিনি দেখিতে পারেন না। কি করিলে সকলের ভালো হয়, সবাই আনন্দে থাকে, সেই দিকে তাহার নজর সর্বক্ষণ। কেহ যদি বিপদে পড়িয়া গিন্নিমার সম্মুখে আসিয়া উপস্থিত হয়, তিনি তৎক্ষণাৎ তাহার দিকে সাহায্যের হাত বাড়াইয়া দেন। রমাকান্ত বাবু স্ত্রীর এইরূপ মনোভাবকে শ্রদ্ধা না করিয়া পারেন না। তিনি ঈশ্বরকে সহস্র কোটি প্রণাম জানান কমলাকে স্ত্রীরূপে পাশে পাইয়াছেন বলিয়া। এই জন্য তিনি নিজেকে ধন্য মনে করেন। কমলা দেবীর কোনো কন্যা সন্তান নাই, তাই তাহার মনে প্রবল বাসনা। তিনি পুত্র বিজয়ের বিবাহ দিয়া বধূ মাতাকে কন্যা স্বরূপ স্নেহ করিবেন। কিন্তু তাহার এই বাসনা ঈশ্বর কতদিনে পূরণ করিবেন তাহা একমাত্র তিনিই জানেন। উপযুক্ত পাত্রীর সন্ধান কেহ আনিয়া দিতে পারিতেছে না। চারিদিকে লোক পাঠানো হইয়াছে, কিন্তু কই, একটা করিয়া দিন অতিবাহিত হয় আর কমলা অস্থির হইয়া ওঠে। কোথায় আছে সেই কন্যা, যাহাকে দেখিয়া আমাদিগের চক্ষু সার্থক হয়, আমার গৃহ আলোকিত হয়? আমার যে অপেক্ষা সয় না ঈশ্বর। গিন্নিমার এই অস্থিরতা দেখিয়া ঝি চাকর সকলেই চিন্তিত হইয়া পড়ে। তাহাদেরও যেন মুখে হাসি নাই। তাহারাও ঈশ্বরের নিকট প্রার্থনা করে বড় খোকার বিবাহ যেন শীঘ্রই হইয়া যায়। একদিন বৈকালে কমলা দাওয়ায় বসিয়া পান চিবাইতেছে। এমন সময় ঘটক আসিয়া উপস্থিত। পেন নাম হই গিন্নিমা, আশা করি সকলেই কুশলে আছেন। কমলা তাড়াতাড়ি তাহাকে আসন পাতিয়া দেয়, জল মিষ্টি দিয়া তাহার পর জিজ্ঞাসা করে, সব কুশল তো ঘটক মশাই? আশা করি সুসংবাদ আনিয়াছেন। ঘটক মুখ কাচুমাচু করিয়া বলেন, আগে গিন্নিমা, একখানা সংবাদ আছে বই কি, কিন্তু কিন্তু কি ঘটক মশাই, আপনি এত ইতস্তত করিতেছেন কেন? মানে গিন্নিমা, একখানা ভালো পাত্রীর সংবাদ আছে, কিন্তু তার বংশ আপনাদের ন্যায় উচ্চ বংশীয় নহে, তাই বলিতে সাহস হয় না, এই আর কি। কেন ঘটক মশাই, কিসের কমতি আছে আমাদের? আমার নিকট নির্ভয়ে বলেন, কোনরূপ দ্বিধা করিবেন না। আগে গিন্নিমা, ধন সম্পদ প্রতিপত্তি কোনোটাতেই আপনাদের সমতুল্য নহে তাহারা, কিন্তু মানুষ হিসাবে তুলনাহীন। দরিদ্র ব্রাহ্মণ, একমাত্র কন্যা তাহার। পত্নী বিয়োগ হইয়াছে কয়েক বৎসর হইল। কন্যাটি যখন খুবই ছোট তখন তাহার মাতা পরলোক গমন করেন। তাহার পর হইতে পিতাই তাহার কাছে সব। দরিদ্র ব্রাহ্মণ পৌরোহিত্য করিয়া সংসার চালান। ভিটার সহিত এক ফালতি জমি, তাহাতে যাহা আবাদ হয় উহাই সম্বল করিয়া দিন কাটে। এই তো পাশের গায়ে বসত, নাম বিশ্বম্বর চক্রবর্তী। বিশু ঠাকুর বলিয়াই পরিচিত। গায়ের লোকেরা ঠাকুর মশাইকে খুবই মান্য করে। কন্যাটি রূপে অতুলনীয়া, দিনকাল ভালো নহে। তাছাড়া ঠাকুর মশাইয়ের বয়স বাড়িতেছে, তাই দুশ্চিন্তার শেষ নাই। যদি ওনার কিছু একটা হইয়া যায়, তা হইলে কন্যার কি হইবে? এইরূপ চিন্তা ভাবনা করিয়া উনি ঠিকমতো কর্ম করিতেও পারেন না। অতি কষ্টে যাহা জোটে পিতা আর কন্যা তাহাই ভাগ করিয়া খায়। কন্যাকে যদি একজন সৎ পাত্রের হাতে দিতে পারেন, তাহা হইলে নিশ্চিন্ত হন, না হইলে তো মরিয়াও শান্তি পাইবেন না। ইহাই কারণ গিন্নিমা, আমি আপনার নিকট প্রস্তাবখানা রাখিতে পারি নাই, আমাকে ক্ষমা করিবেন। গিন্নিমাকে প্রণাম করিয়া ঘটক মশাই প্রস্থান করিলেন। ঘটক চলিয়া যাইবার পর কমলা কিছুক্ষণ চিন্তা করিলেন। তাহার পর ঠাকুর ঘরে আসিয়া সন্ধ্যারতি করিলেন। কনিষ্ঠ পুত্র সুজয়ের হাত মুখ ধোয়াইয়া জল খাবার দিলেন। কমলার মনের মধ্যে ঘটকের কথাগুলা বাজিতে লাগিল। আহারে, মা মরা মেয়ে, না জানি কত কষ্ট করিয়া বড় হইতেছে। সুজয়কে তাহার দাদার নিকট পুস্তক দিয়া বসাইয়া স্বামীর নিকট আসিলেন। সারাদিন পরিশ্রমের পর রমাকান্ত বাবু বিশ্রাম করিতেছিলেন। সহসা স্ত্রীর আগমন দেখিয়া বুঝিলেন নিশ্চয়ই কোনো সমস্যা হইয়াছে, না হইলে এই সময় কমলা তো কখনো ঘরে আসেন না। রমাকান্ত স্মিত হাস্যে স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন,
কি হইয়াছে কমলা? কি কারণে তোমাকে এত চিন্তিত দেখাইতেছে? আমার নিকট খুলিয়া বলো। কমলা স্বামীর নিকটে বসিয়া তাহার মস্তকে হাত বুলাইয়া দিতে দিতে ঘটকের আগমনের কথা বলিল। উনি যাহা বলিয়াছেন অকপটে সব কথা জানাইল। সব কথা শুনিয়া রমাকান্ত বাবু বলিলেন, সবই তো ঠিক কমলা, কিন্তু সমস্যা তো একটাই, কন্যার পিতা যে শুধু পৌরোহিত্য করিয়া সংসার চালান, ইহার সহিত আত্মীয়তা করিলে যে পরিজনদের নিকট মান থাকে না। ঠিক আছে, আমি একটু ভাবিয়া দেখি কি করা যায়। তুমি এখন আসো, আমি একটু বিশ্রাম লই। সারাটা দিন বড় ধকল হইয়াছে। আর শোনো, বড় খোকাকে একটু পাঠাইয়া দিও, কিছু দরকারি কথা আছে। কমলা ঘর হইতে বাহির হইয়া বড় খোকাকে সংবাদ দিয়া রন্ধনশালায় যায়, কিন্তু কিছুতেই তাহার মন কোনো কাজে বসে না। কেবলই একখানা আবছা করুণ মুখ চোখের সামনে ভাসিয়া ওঠে, যাহাকে সে পূর্বে কোনোদিন দেখে নাই, যাহার সাথে পরিচয় পর্যন্ত নাই, তাহারই জন্য মনটা ব্যাকুল কেন আজ? কমলা কিছুই বুঝিতে পারে না। ক্রমশ রাত্রি বাড়ে, ঝিয়েরা খাইবার জন্য আসন পাতিয়াছে। কমলা নিজ হস্তে সকলকে খাবার পরিবেশন করিতেছে, কিন্তু তার মন আজ আর এই স্থানে নাই। একটা দিতে আরেকটা দেন, তক্ষুনি আবার ঠিক করিয়া নেন। ইহা কারো নজরে না পড়িতেও রমাকান্তর চক্ষু এড়ায় না। তিনি বেশ বুঝিতে পারেন তার ঘরে লক্ষ্মীর মন আজ বড় চঞ্চল। বিষয়টা নিয়ে ভাবিতে হইবে। প্রথমটা উনি অত গা লাগান নাই, কিন্তু বিষয়টা গম্ভীর, কিছু একটা করিতেই হইবে। সকলের আহার শেষ হইলে কমলা নিজে আহার করিতে বসে। সেই যে তাহার শাশুড়ি ঠাকুরনকে দেখিয়াছিল, তিনিও সবার শেষে আহার করিতেন। কমলাকে পাশে লইয়া বসিতেন আর সংসারের ভালো মন্দ শিখাইতেন। কমলাও তাহার শাশুড়ি মাতার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করিতেন। কিন্তু আজ তার কি হইল? আহার করিতে বসিয়া এক দানাও তাহার গলা দিয়া নামে না। খানিকক্ষণ খাওয়ার লইয়া নাড়াচাড়া করিয়া মা অন্নদার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া উঠিয়া পড়ে। ঘরে আসিয়া দোর বন্ধ করিয়া বিছানায় গিয়া শুইয়াও তার স্বস্তি হয় না। রাত্রে দ্বিপ্রহর পার হইয়া যায়, তবু কমলার চোখে ঘুম আসে না। সাবধানে এই পাশ ওই পাশ করে, পাছে স্বামীর নিদ্রা ভঙ্গ হয়। সারাটা দিন পরিশ্রম করেন মানুষটা। রমাকান্ত ঠিক বুঝিলেন যে আজ কমলার চোখে নিদ্রা দেবী বিরাজ করেন নাই। আস্তে করিয়া স্ত্রীকে কাছে টানিয়া লন, জিজ্ঞাসা করেন, কি হইয়াছে কমলা? এত অস্থির হইতে তো তোমাকে দেখি নাই। আমার নিকট মন খুলিয়া কথা কও, মনটা হালকা হইবে। কমলা কহিল, আপনার মুখে শুনিয়াছি ঈশ্বরের কৃপায় আমাদের যাহা আছে তাহা নাকি 3 পুরুষ বসিয়া খাইলেও ফুরাইবে না। তবে পাত্রী পিতা যজমানি করিয়া খায় না কি করিয়া সংসার চালায়, তাহাতে আমাদিগের কি আসে যায়? রমাকান্ত হাসিয়া কহে, তুমি ঠিকই শুনিয়াছ গিন্নি, ঈশ্বরের আশীর্বাদে কোনো কিছুরই অভাব নাই আমাদের। টাকা পয়সায় আমার যে কোনো লোভ নাই, তাহা তোমার অধিক কেহ জানে বলিয়া তো আমার মনে হয় না। তবে কি জানো কমলা, আমাকে তো সমাজের লোকজন নিয়া চলিতে হয়। 10 জনে 10 রকম কথা কইবে। আত্মীয় স্বজনরা নতুন কুটুমকে অবহেলার সহিত দেখিবে, ইহা আমি কেমন করিয়া সইব বলো? সব শুনিয়া কমলা বলে, আপনি যাহা ভালো বুঝিবেন তাহাই হইবে। আমি শুধু ভাবিয়াছিলাম যে একজন দরিদ্র ব্রাহ্মণ কন্যাদায় হইতে মুক্তি পাইবে, আর আমারও মনোবাসনা পূর্ণ হইবে, এই আর কি। যাই হোক, আপনার কথাখানাও ভাবার বিষয়। এই বিষয়ে আপনি আমার চাইতে অধিক ভালো বুঝিবেন। এই সব কথাবার্তার পর কমলার মনখানা অনেকখানি হালকা হইল। 2 জনেই ঘুমানোর প্রয়াস করিল। রমাকান্ত বাবু চিন্তা করিয়া দেখিলেন কমলার কথা ফেলিবার মতো নয়। সকলে কি ভাবিল, কি কহিল, ইহা দেখিতে গেলে নিজস্ব সত্তা বলিয়া কিছু থাকে না। তাহার চাইতেও বড় বিষয় হইল আমি আমার পুত্রের বিবাহ দিয়া ঘরে বধূ আনিব। তাহার পিতার কি বিষয় সম্পত্তি আছে, উনি কি করিয়া উপার্জন করেন, তাহা না দেখিয়া মানুষ হিসাবে তিনি কেমন, সেইটাই আমাদিগের নিকট মুখ্য হওয়া উচিত। একটু খোঁজ লইয়া দেখিতে হইবে লোকজন তাহার বিষয়ে কে কি মন্তব্য করে। তাছাড়া মেয়েটি সুশীল কিনা সেই সব বিষয়ে খোঁজ খবর নেওয়া প্রয়োজন। এইসব ভাবিতে ভাবিতে কখন যে ঘুমাইয়া পড়িয়াছেন, ঘুম ভাঙিতে অনেক বেলা হইয়া গেল। আজ আর কমলা ডাকিতে আসে নাই, বোধ করি কাল অধিক রাত্রি হইয়া যাওয়ার কারণে। বাহিরে আসিয়া দেখেন ছোট খোকা চিৎকার করিয়া সহজ পাঠ পড়িতেছে। পিতাকে সম্মুখে দেখিয়া প্রশ্ন করে, বাবা মশাই, আপনার কি শরীর খারাপ? এত বিলম্ব হইল আজ?
রমাকান্ত হাসিয়া কহেন, ওই আর কি, প্রতিদিন তো তোমার বিলম্ব হয়, আজ না হয় আমার হইল। এই বলিয়া খোকাকে কোলে তুলিয়া আদর করিলেন। তারপর হাত মুখ ধুইয়া আহার করিয়া কাছারি ঘরে আসিলেন। দেখেন যে নায়েব বসিয়া আছে সেইখানে। তিনি নায়েবের সহিত কাল রাত্রিরের সমস্ত কথা আলোচনা করিলেন। নায়েব সব শুনিয়া বলেন, ইহা তো বড়ই চিন্তার বিষয়, তবে গিন্নিমার কথাখানাও ফেরিবার নয়। আপনার কথাও ঠিক, তবে উপায়? নায়েবের চোখে মুখেও চিন্তার ছাপ। তাহা দেখিয়া রমাকান্ত বাবু বলেন, অত চিন্তা করিয়া কাজ নাই। নায়েব মশাই তাহার চাইতে আপনি বরং একদিন চলিয়া যান, সমস্ত রকম খবরাখবর সংগ্রহ করিয়া আইসেন। কন্যাকেও একবার স্বচক্ষে দেখিয়া আসিবেন। তাহার পর সবই করুণাময় ঈশ্বরের ইচ্ছা। আমি আপনি তো নিমিত্ত মাত্র, আমাদের আর কি ক্ষমতা, সবই তার লীলা বলিয়া ভগবানের উদ্দেশ্যে হাত জোর করিয়া প্রণাম করিলেন। তারপর নিজ কর্মে মনোনিবেশ করলেন। বড় খোকাকে সঙ্গে লইয়া সমস্ত হিসাব নিকাশ ঠিকঠাক গুছাইয়া যার যাহা পাওনা গন্ডা আছে দেখিলেন। এই হিসাব নিকাশের ব্যাপারে তার বড় খোকা খুবই পারদর্শী। তার এই পারদর্শিতা দেখিয়া রমাকান্ত বাবু নিজেকে বড়ই গর্বিত মনে করেন। তার অনুপস্থিতিতে বড় খোকা যে খুব ভালোভাবেই জমিদারি সামলাইতে পারিবে তাহাতে সন্দেহ নাই। সর্বপ্রকার কার্য সমাধা হইলে কাছারি ঘর বন্ধ করিতে বলিলেন। বাহিরে আসিয়া নায়েব মশাইকে বলিলেন, তবে ওই কথাই রহিল, আপনি কাল অতি প্রত্যুষে রওনা হইবেন, আর সন্ধ্যার আগে ফিরিয়া আসিবেন, কেমন? আপনি না আসা পর্যন্ত আমি চিন্তায় থাকিব। আর হ্যাঁ, চিনবেন কি প্রকারে তাহাই তো বলা হইল না। পাত্রীর পিতার নাম বিশ্বম্বর চক্রবর্তী, লোকে ওনাকে বিশু ঠাকুর বলিয়াই জানে। শুনেছি পুরোহিত হিসাবে ভালোই নামডাক আছে ওনার। আশা করি আপনার চিনিতে কোনো অসুবিধা হইবে না। আগে না কর্তা মশাই, কোনো অসুবিধা হইবে না। ঠিক আছে, এইবার আমরা রওনা হই। রমাকান্ত বাবু যে নায়েব মশাইকে পাঠাইয়াছেন তাহা কমলার নিকট গোপন রাখিলেন। এই বিষয়ে তাহাদের মধ্যে আর কোনো কথা হইল না। আহার আদি শেষ হইলে কমলা পান সাজাইয়া স্বামীর হাতে একখানি দিয়া নিজেও একখানি মুখে দিয়া তাহার পাশে গিয়া বসিলেন। রমাকান্ত পান চিবাইতে চিবাইতে কহিলেন, বুঝিলে কমলা, এখন আমার আর চিন্তা নাই। আমাদের বড় খোকা সত্যি বড় হইয়াছে। আমার অবর্তমানে সেই জমিদারি ঠিক সামলাইতে পারিবে, অসুবিধা হইবে না। এইসব কি বলিতেছেন আপনি? এই রকম কথা মুখেও আনিবেন না। কোথায় একটু সুখ দুঃখের কথা কইব তা না, এই সমস্ত কথা। আরে না না কমলা, আমার কথা হইল যে সে এখন বড় হইয়াছে, জমিদারির ভার এখন তাহার উপরে দেওয়া যায়। হিসাব নিকাশে সে একেবারে পাকা, কোনো ভুল ত্রুটি ধরিবার জো নাই। ভাবিতেছি যে এইবার তাহাকে শহরে পাঠাইব। এই কাজটা যদি সে ঠিক মতো সামলাইতে পারে তো আর কথাই নাই। আমি নিশ্চিত সে ঠিক পারিবে পৈতৃক সম্পত্তি আগলাইয়া রাখিতে। কমলা হাসিয়া কহে, সবই ঈশ্বরের আশীর্বাদ। ও যেন আপনার মতোই সৎ পথ অনুসরণ করে আর সকলের উপকারে লাগে, ঈশ্বরের নিকট ইহাই প্রার্থনা করি। এমন সময় একজন চাকর আসিয়া সংবাদ দেয়, বাবু, নায়েব মশাই আসিয়াছেন। বসিতে দাও, আমি আসিতেছি বলিয়া তিনি উঠিয়া গেলেন। কমলা বিস্মিত হইয়া বলে, এই অসময় নায়েব মশাই কেন? কোনো সমস্যা হইয়াছে? আরে না না, তুমি ব্যস্ত হইও না, আমি দেখি নায়েব কি সংবাদ নিয়ে আসিল। নায়েব মশাই বসিয়া বাতাস করিতেছিলেন। কর্তাবাবুকে দেখিয়া উঠিয়া দাঁড়াইলেন। আরে আরে, উঠিতে হইবে না, কি সংবাদ তাই শুনি। কি দেখিলেন নায়েব মশাই? সব ঠিক আছে তো? আগে হ্যাঁ কর্তাবাবু, আমি ঘটক মশাইকে সঙ্গে করিয়া গেছিলাম। খুবই দরিদ্র ব্রাহ্মণ, একখানা ঘর, তাহাতেই পিতা ও কন্যা থাকেন। এক চিলতে লাগোয়া জমি, তাহাতেই কিছু আবাদ করেন, আর যজমানি করিয়া যাহা পান তাই দিয়াই কষ্টে সৃষ্টে দিন কাটে। মানুষ হিসাবে খুবই উত্তম। গায়ের লোকেরা সবাই তাহাকে খুব ভালোবাসে। যথাসাধ্য আদর আপ্যায়ন করিয়াছেন তিনি আমাদিগের। আর কন্যার কথা কি বলিব কর্তামশাই, যেমন তার গায়ের রং যেন কাঁচা সোনা, এক মাথা লম্বা চুল, টানা চোখ, আর গলা দিয়ে যেন মধু ঝরে। ঈশ্বর যেন তার সমস্ত শিল্প দিয়া উহাকে সৃষ্টি করিয়াছেন। কি মায়া মাখা ওই মুখখানায়, চোখ ফেরানো দায়, আহা কি রূপ! ব্রাহ্মণ সব শুনিয়া কয়, এত বড় উচ্চ ঘর, আর আমি দরিদ্র ব্রাহ্মণ। আমার কন্যার কি এত সৌভাগ্য হবে যে সে রাজরানী হয়? ঈশ্বরই জানেন তার কি ইচ্ছা। ও হ্যাঁ, ঠিক কথা মনে পড়েছে নায়েব মশাই, কন্যার বয়সটা তো জানাই হলো না। আজ্ঞে হ্যাঁ কর্তাবাবু, কন্যার বয়স 13 বৎসর। 5ম বৎসর বয়সে তাহার মাতা গত হইয়াছেন, তাহার পর পিতাই তাহার সব। এই পর্যন্ত বলিয়া নায়েব মশাই জমিদার বাবুর দিকে তাকাইলেন।
রমাকান্ত বাবু সম্পূর্ণ বৃত্তান্ত শুনিবার পরে নায়েব মশাইকে বলিলেন, আপনার নিকট যাহা শুনিলাম তাহাতে আপত্তি করিবার মতো কিছু দেখিতেছি না, তথাপি আমি চিন্তা ভাবনা করিয়া দেখি কি করা যায়। আপনি এখন আসেন, অনেকখানি ধকল হইয়াছে, আপনার বাসায় গিয়া বিশ্রাম লন। রমাকান্ত কমলার সহিত আর এই বিষয়ে আলাপ করিলেন না। তিনি মনস্থির করিলেন যে তিনি একটিবার কন্যাকে স্বচক্ষে দেখিবেন, তাহার পর না হয় কমলার সহিত বিস্তারিত আলোচনা করিবেন। দিন কয়েক পর কমলাকে বলিয়া রাখিলেন যে তিনি আগামীকাল জমিদারির কাজে গায়ের লোকেদের সহিত দেখা করিতে যাইবেন। কমলা যেন প্রত্যুষের সকল ব্যবস্থা করিয়া রাখে। জমিদার বাবু মাঝে মধ্যে এই গায়ের লোকেদের খবরাখবর করিতে যান, তাই কমলার মনে কোনরূপ সন্দেহ জাগিল না। প্রত্যুষে উঠিয়া কমলা সব ব্যবস্থা করিয়া দিল। রমাকান্ত বাবু জল খাবার সারিয়া একজন ভৃত্যকে সঙ্গে লইয়া তাহার বহু পুরানো মোটর গাড়িতে উঠিয়া বসিলেন। কমলা দুগ্গা দুগ্গা বলিয়া অন্দরে চলিয়া গেল। সকাল সকাল মোটর গাড়ির শব্দ শুনিয়া ব্রাহ্মণ দ্বার খুলিয়া দেখেন জমিদার বাবু স্বয়ং আসিয়া উপস্থিত হইয়াছেন। কি করিবেন, কোথায় বসিতে দিবেন, ঠাকুর মশাই কিছুই বুঝিয়া উঠিতেছেন না, বড়ই অপ্রস্তুত হইয়া পড়েন। এই দিকে ব্রাহ্মণ কন্যা ও শব্দ পাইয়া বাহিরে আসিয়া পড়ে। বাবা, কি হইয়াছে, কিসের শব্দ? ব্রাহ্মণ কি উত্তর করিবেন, তাহার মুখ দিয়া যে বাক্য সরে না। রমাকান্ত বাবু বুঝিতে পারিলেন যে তাহার সংবাদ দিয়া আসা উচিত ছিল। একে তো দরিদ্র মানুষ, তাহার উপর বিপত্নিক, নাই প্রস্তুত তো হইবারই কথা। তিনি পরিস্থিতি সামলাইয়া লইবার চেষ্টা করিলেন। আরে ছি ছি, আপনি ব্যস্ত হইবেন না, এই পথ দিয়া যাইতেছিলাম, ভাবিলাম আপনার সহিত সাক্ষাৎ করিয়া যাই, তা মনে হইতেছে আমি ভুল করিলাম। আমার আশাটা বুঝি আপনার ঠিক পছন্দ হইল না। চক্রবর্তী মশাই, আজ বরং আমি আসি, অন্য একদিন আসা যাবে, কি বলেন চক্রবর্তী মশাই? ব্রাহ্মণ সম্বিত ফিরিয়া পাইয়া অত্যন্ত লজ্জিত হইয়া বলে, আরে না না, এ আপনি কি বলিতেছেন, আমায় ক্ষমা করিবেন, আসলে আপনি স্বয়ং আসিয়াছেন। আপনাকে যে কোথায় বসিতে দিই, আমার ভাঙা ঘর, আপনাকে বসিতে দেওয়ার উপযুক্ত আসন পর্যন্ত আমার নাই, কি করি? এই বলিয়া বহু পুরাতন একখানা কেদারা বাহির করিয়া তাহাকে গামছা দিয়া মুছিয়া জমিদার বাবুকে বসিবার জন্য অনুরোধ করিলেন। জল খাবারের ব্যবস্থা করিতে চাহিলেন, কিন্তু জমিদার বাবু বলেন যে তাহারা জলযোগ করিয়াই আসিয়াছেন, ব্যস্ত হইবার কোনো কারণ নাই, শুধু তাহার কন্যাটিকে একবার দেখিতে চান। রমাকান্ত বাবু বলেন, চক্রবর্তী মশাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তা হইলে আপনি আপনার কন্যাকে একবার আমার সম্মুখে নিয়ে আইসেন, সাজ পোশাকের কোনো প্রয়োজন নেই, যেইভাবে আছে সেইভাবে আসুক, আমার একটু তাড়া আছে। ব্রাহ্মণ বলেন, আপনি প্রথমবার আমার গৃহে আসিয়াছেন, একটু কিছু মুখে না দিয়াই চলিয়া যাইবেন? ঠিক আছে ঠিক আছে, এক গ্লাস জল দিন আমাকে, তাহাতেই হইবে। ব্রাহ্মণ ভিতরে গিয়া একখানা থালায় করিয়া কয়েক টুকরো ফল, বাতাসা আর জল লইয়া কন্যাকে সাথে করিয়া আসিল। কন্যাকে বলিলেন, ওনাকে প্রণাম করো মা। মেয়েটি তৎক্ষণাৎ উপুর হইয়া প্রণাম করিয়া মাথা নিচু করিয়া দাঁড়াইয়া রহিল। রমাকান্ত বলিলেন, আরে না না, প্রণাম করিতে হবে না, তুমি বসো তো মা আমার কাছে, তোমার সহিত দুইটা কথা কই। তোমার নাম কি মা? উমা চক্রবর্তী। পিতার নাম বিশ্বম্ভর চক্রবর্তী। আচ্ছা ঠিক আছে মা, এইবার বলো তো মা, তুমি কি কিছু লেখাপড়া করিয়াছ? আগে হ্যাঁ, বাবার নিকট সামান্য কিছু শিখিয়াছি। বেশ বেশ, তুমি এইবার ভেতরে যাও মা। রমাকান্ত দেখিলেন যে উমা কথা বলিবার সময় ঠক ঠক করিয়া কাঁপিতেছে। তাহার করুণ মুখখানা দেখিয়া ভীষণ মায়া হইল। তিনি আদর করিয়া তাহার মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিলেন, দীর্ঘজীবী হও মা, রাজরানী হও। উমা আবারও সকলকে প্রণাম করিয়া চলিয়া গেল। রমাকান্ত সেই দিকে তাকাইয়া রহিলেন। এইবার জমিদার বাবুর ওঠার পালা। তিনি উঠিয়া হাত জোর করিয়া নমস্কার করিলেন, তারপর বলিলেন, আপনি নিশ্চিন্ত থাকিবেন, আপনার এই কন্যা আমার ঘরে লক্ষ্মী হইবে। আমি আপনাকে কথা দিয়া গেলাম, আপনি ঠাকুর মশাই পাজি দেখিয়া একখানা ভালো দিন ঠিক করেন তো দেখি। বেশি দেরি করবেন না যেন, শুভ কাজ যত শীঘ্র হয় ততই মঙ্গল। আর হ্যাঁ ঠাকুর মশাই, যতদিন না আমি আমার মাকে ঘরে তুলিতে পারিতেছি ততদিন কিন্তু আমি আপনার কাছে আমার মাকে গচ্ছিত রাখিলাম, বুঝলেন বেয়াই মশাই? স্মরণ থাকে যেন আমার কথা। এই বলিয়া বিশু ঠাকুরকে জড়াইয়া ধরে। চক্রবর্তী মশাই ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলেন। এ কি বেয়াই মশাই, আপনার চোখে জল? না না বেয়াই মশাই, একদম মনে কষ্ট পাইবেন না, আপনার কন্যা আমার ঘরে খুব ভালো থাকিবে,
তার কোনো কষ্ট হইতে দিব না আমরা। আপনি নিশ্চিন্ত থাকিবেন। আর বেয়াই মশাই, কন্যা সন্তানকে কি কেউ ঘরে রাখিতে পারে? তাহাকে তো একদিন না একদিন পিতৃগৃহ ছাড়িয়া স্বামীর গৃহে যাইতেই হইবে। এ আর নতুন কি? এইটাই আমার উপর বিশ্বাস রাখেন, সে খুব সুখী হবে। আপনি একদম চিন্তা করিবেন না। আর হ্যাঁ বেয়াই মশাই, লোকবল যাহা কিছুর প্রয়োজন সেসব আমার দায়িত্ব। আপনি শুধু প্রাণ খুলিয়া আশীর্বাদ করিবেন আপনার কন্যা আর জামাতাকে, কেমন? এই বলিয়া রমাকান্ত চক্রবর্তী বাবুর চোখের জল মুছিয়া দেন। বলেন, এইবার আসি বেয়াই মশাই, আমি অনেকটা পথ যাইতে হইবে। নমস্কার জানাইয়া তিনি রওনা হইলেন। পৌঁছাইতে পৌঁছাইতে মধ্যাহ্ন হইয়া গেল। গৃহে প্রবেশ করিয়াই জোর গলায় হাঁক দিলেন, কমলা, কমলা, কোথায় তুমি? শীঘ্র আইসো। কমলা দ্রুত পদে বাহিরে আইসে। কি হইল? কি সংবাদ? এত হাঁক ডাক? ভয় পাইয়া যায় কমলা। কমলা সামনে আসিতেই রমাকান্ত বলেন, সুসংবাদ আছে কমলা, সুসংবাদ। কি সুসংবাদ শুনি? কি হইয়াছে? এতদিনে ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করিবেন কমলা। আমি তোমার পুত্র বিজয়ের বিবাহ স্থির করিয়া আসিতেছি। পুরোহিত মশাইকে সংবাদ পাঠাও, পাজি লইয়া আসুক ভালো একখানা দিন দেখিয়া আমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে লইয়া আসি। সকলকে ডাকিয়া উলুধ্বনি দাও, মিষ্টি মুখ করাও। আজ আমার বড় আনন্দের দিন কমলা, বড় আনন্দের। কি হইল? ডাকো সবাইকে, বেলা যে গড়াইয়া যায়। কমলা একজনকে ডাকিয়া বলে, যাত খেন্তির মা, গায়ের সকলকে সংবাদ দে, বল গিন্নিমা ডাকিতেছেন সকলকে। সংবাদ পাইয়া সকলেই আসিয়া উপস্থিত। সকলেই খুব খুশি, বড় খোকার বিবাহ বলিয়া কথা। তাহাদের আনন্দ যেন আর ধরে না। উলুধ্বনি, মিষ্টি মুখ, চারিদিকে যেন উৎসব লাগিয়া গেল। বিজয় দরজার আড়াল হইতে সব শুনিয়া ভেতরে চলিয়া যায়। বোধ করি মনে মনে আনন্দিতই হইল। পুরোহিত আসিয়া অনেকক্ষণ ধরিয়া পাজি দেখিতেছে। সকলে তাহার পানে চাইয়া আছে। এই বুঝি বলেন না? উনি তো কিছুই বলেন না। রমাকান্ত অধৈর্য হইয়া বলেন, কি পুরোহিত মশাই, আপনি তো কিছুই বলিতেছেন না। আজ্ঞে হ্যাঁ, এই তো চলতি মাসের 25 তারিখ খুবই ভালো দিন। তাহার পর নিকটবর্তী কোনো ভালো দিন দেখিতেছি না। জমিদার বাবু বলেন 25-এই হইবে। আর দেরি করিবার দরকার নাই, বিবাহের তোড়জোড় শুরু হইয়া গেল। ছোট খোকার আনন্দ আর ধরে না। বউ দিদি আসিবে বাড়িতে, কি মজা! তাহার সহিত খেলিবে, গল্প করিবে, আরো কত কি যে সে করিবে, ভাবিয়া অন্ত পায় না। বিবাহের আর মাত্র 15 দিন বাকি। রমাকান্ত খুবই ব্যস্ত, সারাটা দিন ছোটাছুটি, একটুও ফুরসত নেই। খোকার বিবাহের আয়োজনে কোনো রূপ ত্রুটি যেন না হয়। জমিদার বাড়ির বড় খোকার বিবাহ বলিয়া কথা, কেহ যেন বাদ পড়িয়া না যায়। ওইদিকে পাত্রীর বাড়িতেও লোকজন পাঠাইয়া সব রকম ব্যবস্থা করিতেছেন। 10 জন লোক নিয়া গেলে যাতে কেহ বলিতে না পারে, ত্রুটি খুঁজিয়া না পায়। চক্রবর্তী মশাইয়ের যেন মাথা নিচু না হয়, সেই দিকে তাহার নজর সর্বক্ষণ। দেখিতে দেখিতে সেই দিন আসিয়া পড়িল। আর মাত্র 2 দিন বাকি। ইহাদিগে কমলা বধূমাতার জন্য সমস্ত গহনা নিজে পছন্দ করিয়া গড়াইয়া দিল। রমাকান্ত নিজে গিয়া সমস্ত গহনা দিয়া আসিল চক্রবর্তী বাবুর হাতে। চক্রবর্তী বাবুর কৃতজ্ঞতার শেষ নাই। কি বলিয়া যে তিনি ধন্যবাদ জানাইবেন বুঝিতে পারেন না। তাহার 2 চক্ষু বাহিয়া শুধু জল গড়াইয়া পড়ে। রমাকান্ত বাবু তাহাকে বুকে জড়াইয়া ধরেন, বলেন, একে বেয়াই মশাই, আপনার চোখে জল কেন? আপনি রমাকান্ত চৌধুরীর বেয়াই, আপনার এখন কত দায়িত্ব, তাই না? আপনার আর আমার মধ্যে তফাৎ কোথায়? আপনিও পিতা, আমিও পিতা, তা হইলে? চোখের জল মুছিয়া ফেলেন, মনকে শক্ত করেন। কত দায়িত্ব এখন আপনার, সেই দিকে নজর দেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা খোঁজ খবর করেন। কোনো কিছুর প্রয়োজন হইলে আমাকে জানাইবেন, কোনরূপ দ্বিধা করিবেন না। আচ্ছা, এবার আমি চলি। আমার মাকে একবার ডাকিয়া দেন, তাহাকে দেখিয়া যাই। চক্রবর্তী বাবু কন্যাকে সঙ্গে করিয়া আসেন। উমা পায়ে হাত দিয়ে প্রণাম করিল। রমাকান্ত বাবু আশীর্বাদ করিলেন, দীর্ঘজীবী হও মা। কেমন আছো তুমি মা? সব কুশল তো? উমা ঘাড় নাড়িয়া বলে, আজ্ঞে হ্যাঁ। ঠিক আছে মা, ভালো থাকো। এইবার আমি চলি। বেয়াই মশাই, অযথা চিন্তা করিবেন না, সবকিছু ঠিক মতো হইয়া যাইবে। ঈশ্বরের আশীর্বাদ আছে আমাদের উপর। এই বলিয়া তিনি রওনা দিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিবাহের দিন উপস্থিত।
চারিদিকে হই হুল্লোড়, বাদ্য উলুধ্বনি, আত্মীয় স্বজন, গায়ের লোকেদের সমাগম, আনন্দে মুখরিত হইয়া উঠিয়াছে কমলার প্রাঙ্গণ। খুবই ব্যস্ত কমলা, একটুও ফুরসত নাই তাহার। অন্দরের সমস্ত দায়িত্ব কমলার নিজের, সেই দিকে রমাকান্ত নজর দেওয়ার প্রয়োজন পড়ে না। কমলা একাই সব সামলাইয়া লইতে পারে। বেলা পড়িবার আগেই জনা কয়েক লোক লইয়া বরযাত্রী রওনা হইল। গোধূলি লগ্নে বিবাহ, সময় মতোই তাহারা পৌঁছাইয়া গেল। পুত্রকে বিবাহ আসরে বসাইয়া দিয়া রমাকান্ত বাবু সব ঠিকঠাক মতো হইতেছে কিনা তাহার তদারকি করিতে লাগিলেন। পরম করুণাময় ঈশ্বরের কৃপায় উমা বিজয়ের 4 হাত এক হইল। সকলে আশীর্বাদ করিলেন। নববধূকে আশীর্বাদ করিয়া রমাকান্ত বাবু চক্রবর্তী বাবুর কাছে আসিয়া কহিলেন, বেয়াই মশাই, এইবার আমি আসি কেমন? সকাল হইতে চলিয়া আসিব, কোনো চিন্তা করিবেন না। চক্রবর্তী বাবু রমাকান্ত বাবুর 2 হাত ধরিয়া কৃতজ্ঞতা জানায়। আরে ছিছি, করেন কি আপনি? এই রকম করিলে কিন্তু বেয়াই মশাই আমি আর এই চৌকাঠ মারাইব না, এই কথাখানা মাথায় রাখিবেন। তার চাইতে বরং আইসেন আমরা কোলাকুলি দিই, 2 বেয়ান মিলিয়া। বাড়িতে নতুন বধূ আসিবে, তারই তোড়জোড় চলিতেছে। কমলা আজ ভীষণ খুশি। এতদিনে তাহার মনোবাসনা পূর্ণ হইবে। একদিন তিনি নিজে আসিয়াছিলেন বধূরূপে, শাশুড়ি মাতা তাহাকে বরণ করিয়াছিলেন, আর আজ সে নিজেই শাশুড়ি মাতা বধূ বরণ করিবেন। এ কি কম আনন্দের? সকাল হইতে রমাকান্ত বাবু উপস্থিত। নিজে দাঁড়াইয়া থাকিয়া সমস্ত কার্য সমাধা করিলেন। বেয়াই মশাইয়ের যাহাতে কোনো অসুবিধা না হয়, একে তো কন্যা বিদায়ের সময় উপস্থিত, একদম একা হইয়া যাবেন তিনি, সেই ভাবনাই রমাকান্ত বাবুকে কাতর করিয়া তুলিতেছে। ঈশ্বর যেন তাহাকে সহ্য করিবার মতো ক্ষমতা দেয়। সেই সময় আসিয়া গেল। কন্যা পিতৃগৃহ ছাড়িয়া পতিগৃহে যাত্রা করিবে। পিতা পুত্রীর ক্রন্দন সে তো সহ্য করা যায় না। জমিদার বাবুর চক্ষের জলের বাঁধ মানে না। অতি কষ্টে নিজেকে সংবরণ করিয়া বলেন, বেয়াই মশাই, এইবার আমাদের অনুমতি দেন, আমরা রওনা হই। এক প্রকার জোর করিয়াই সে স্থান হইতে বাহির হইয়া আসেন। ঠিক সায়াংনে তাহারা আসিয়া উপস্থিত হইল। চারিদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি, সমস্ত আচার নিয়ম করিয়া কমলা বধূ মাতাকে বরণ করিয়া ঘরে নিল। কয়েকটা দিন উৎসব আনন্দের মধ্যে দিয়া গেল। আত্মীয় পরিজন যার যার মতো সকলে নিজস্ব আলয়ে ফিরিয়া গেল। কমলা বধূ মাতাকে নিয়া সংসারে মনোনিবেশ করিল। উমার বয়স কম, সংসারের সে কিছুই বোঝে না। তাহাতে কমলার কোনো দুঃখ নাই। সে উমাকে সাথে নিয়া গল্প করে, তাহার চুল বাঁধিয়া দেয়, নিজের হাতে তাকে খাওয়াইয়া দেয়। শাশুড়ি মাতার যত্ন ভালোবাসা পাইয়া উমা একটু হইলেও পিতার কথা ভুলিয়া থাকে। সারাদিন সে তো তার ছোট দেবর সুজয়ের আবদার মিটাইতে ব্যস্ত। তাহার সহিত খেলা করা, গল্প বলা, সন্ধ্যাবেলা সুজয়কে সাথে নিয়ে পড়িতে বসে। বিজয় তাহাদের পাঠ শিখায়। রমাকান্ত বাবু উমাকে খুব স্নেহ করেন। সর্বদা সে কিসে আনন্দ পায় সেই দিকে তাহার নজর। মাঝে মধ্যে লোক পাঠাইয়া বেয়াই মশাইকে নিয়ে আসেন। পিতা কন্যাকে না দেখিয়া না জানি কত দুঃখে আছেন। তিনি নিজে সে দুঃখ উপলব্ধি করিতে পারেন। উমাও পিতাকে দেখিয়া খুব খুশি হয়। এইভাবে খুশিতে আনন্দে কমলার সংসার ভরিয়া উঠিল। এইভাবে আমোদ আহ্লাদে কমলার সংসার পরিপূর্ণ হইয়া উঠিল। দেখতে দেখতে 4 বৎসর অতিক্রান্ত হইয়া গেল। উমা এই সংসারে আসিয়াছে। 4র্থ বৎসর হইল। কমলার স্নেহ ভালোবাসা পাইয়া উমা এখন আর আগের মতো নাই। সে এখন বেশ চতুর ও স্বাস্থ্যবতী হইয়া উঠিয়াছে। শাশুড়ি মাতার হাতে হাতে সংসারের কাজ করিবার চেষ্টা করে। কমলা বাধা দিতে আসিলে বলে, মা, আমি এখন অনেক বড় হইয়াছি। উমার কথা শুনিয়া কমলা হাসিতে থাকে। সুজয়ও আগের মতো আর বায়না করে না বৌদিদির সহিত। সময় মতো পাঠশালায় চলিয়া যায়। কমলার দায়িত্ব যেন অনেকটাই কমিয়া গিয়াছে। রমাকান্ত বাবুর বয়স বাড়িতেছে, তিনিও আগের মতো আর পরিশ্রম করিতে পারেন না। বড় খোকার উপর জমিদারির সমস্ত দায়িত্ব। উনি শুধু কাছারি ঘরে বসিয়া যেইটুকু পারেন দেখাশোনা করেন। বাহিরের সমস্ত কাজ বিজয় সামলায়। জমিদারির কাজে বিজয়কে মাঝে মধ্যে শহরে যাইতে হয়। সব মিলিয়া কমলার সংসারে মা লক্ষ্মী যেন বিরাজ করিতেছে। এইদিকে রমাকান্ত বাবু চক্রবর্তী মশাইকে বলিতে বলিতে হয়রান হইয়া গেছেন। তিনি বারবার বলিতেছেন যে, বেয়াই মশাই, আপনি একলা এইখানে পড়িয়া আছেন কি কারণে? তাহার চাইতে আসেন আমরা 2 পিতা মিলিয়া একসঙ্গে বাকি জীবনটা কাটাই। আপনার বয়স হইয়াছে, অসুখ বিসুখে পড়িলে দেখাশোনারও কেউ নাই। আপনাকে লইয়া বড় চিন্তা হয়। চক্রবর্তী বাবু বলেন, ঈশ্বর করুণাময়, তিনি যা করার করিবেন। পূর্বপুরুষের ভিটা মাটি ছাড়িয়া কেমন করিয়া যাই বলেন? যদি কখনো
কখনো সেই রকম অনুভব করি তো আপনার নিকটই চলিয়া যাইব। অযথা আমাকে লইয়া এত চিন্তা করিবেন না। এই তো বেশ আছি, একলা মানুষ, দুই বেলা দুই মুঠো ফুটাইয়া খাই, এইভাবে যেন ঈশ্বর পার করাইয়া দেন, এইটুকুন প্রার্থনা করি। এরই মধ্যে কমলা একদিন বুঝিতে পারিল যে উমার শরীরটা ঠিক ভালো যাইতেছে না। দিন দিন কেমন জানি সে শুকাইয়া যাইতেছে, খাওয়ার প্রতিও তাহার রুচি নাই, কেমন জানি মলিন হইয়া যাইতেছে উমা। কমলা চিন্তায় পড়িয়া জমিদার বাবুকে জানাইল। তিনি বদ্যি মশাইকে সংবাদ দিলেন। তিনি আসিয়া উমাকে ভালো করিয়া দেখিলেন, তাহার পর হাসিতে হাসিতে বলিলেন, সুসংবাদ কর্তা মশাই, চৌধুরী বাড়িতে নতুন অতিথির আগমন হইবে। বাড়িতে আনন্দের বন্যা বহিয়া গেল। চৌধুরী মশাই লোক পাঠাইয়া বেয়াই মশাইকে ডাকিয়া আনিলেন। দুই বেয়াই আনন্দে আত্মহারা। উমার প্রতি কমলার যত্ন আরো বাড়িয়া গেল। বাচ্চা মেয়ে পাছে ভয় পায়, তাই সর্বক্ষণ তাহাকে কাছে কাছে রাখেন। ঠাকুর দেবতার গল্প শোনায়, উমার কি ভালো লাগে তাহাই করার চেষ্টা করেন। সমগ্র চৌধুরী বাড়ি যেন নবরূপে সাজিয়া উঠিল। চতুর্দিকে আনন্দের যেন বন্যা বইতে লাগিল। কিন্তু এত কিছুর পরেও উমার শরীর ভালো যায় না। দিন দিন সে যেন শান্ত হইয়া যাইতেছে, আগের মতো হাসি উচ্ছ্বাস তাহার মধ্যে আর দেখা যায় না। কমলা তাহাকে কাছে টানিয়া আদর করিয়া খাওয়াইয়া দেয়, বলে, তোর কি হইয়াছে মা? আমার যে তোকে দেখিয়া কষ্ট হয়। উমা হাসিয়া কহে, এই তো আমি ভালো আছি মা, আপনি অযথা চিন্তা করিতেছেন, আমার কিচ্ছু হয় নাই বলিয়া কমলার কোলে মাথা রাখে। কমলা ওর মাথায় হাত বুলাইয়া দেয়, তাহার দুই চক্ষে জল আসিয়া পড়ে। তাড়াতাড়ি আঁচল দিয়া মুছিয়া নেয়, পাছে উমার নজরে পড়িয়া যায়। শহর হইতে ডাক্তার আনিয়া উমার চিকিৎসা করানো হইতেছে। ডাক্তার বাবু বলিয়াছেন, চিন্তার কোনো কারণ নাই, সব ঠিক আছে। উমার বয়সটা কম, সেই জন্য হয়তো একটু ভয় পাইয়াছে। আস্তে আস্তে ভয় কাটিয়া গেলে সব ঠিক হইয়া যাইবে। দিন কয়েক যাইবার পর কমলা লক্ষ্য করে যে উমা যেন একটু একটু করিয়া সুস্থ হইয়া উঠিতেছে। কমলা ঠাকুর ঘরে গিয়া প্রণাম করে, হে ঈশ্বর, তুমি আমার বধূ মাতাকে সকল বিপদ হইতে উদ্ধার করিও। উমাকে দেখিয়া কমলা সামান্য নিশ্চিন্ত হয়। তাহার সংসার আবার আগের মতো আনন্দে ভরিয়া ওঠে। সকলে যে যার কর্মে লাগিয়া পড়ে। উমার পিতাও মাঝে মধ্যে আসিয়া কন্যার সহিত সাক্ষাৎ করিয়া যায়। এইভাবেই ভালো মন্দের মধ্যে দিয়া দিন কাটিতে থাকে। বিজয়কে মধ্যে মধ্যে শহরে যাইতে হয়। যাইবার কালে উমাকে শুধায়, তাহার কিছু চাই কি না? উমা মাথা নাড়িয়া জবাব দেয়, তাহার কিছু চাই না। সে যেন সকল কার্য সমাধা করিয়া মঙ্গল মতো ফিরিয়া আইসে। একদিন কমলা উমার চুল বাঁধিয়া দিবার সময় উমা বলে, মা, গতকাল রাত্রিরে আমি কেমন জানি একখানা স্বপ্ন দেখিলাম। তাই নাকি মা? তা কি স্বপ্ন দেখিলে? আমি ঘুমাইয়া পড়িলে দেখি যে আমার মা আমার শিয়রের কাছটায় দাঁড়াইয়া আছেন। এই কথা শুনিবা মাত্র কমলার বুক কাঁপিয়া ওঠে। অজানা আশঙ্কায় তাহার মন চঞ্চল হইয়া উঠে। কি বলিবেন তিনি বুঝিতে পারেন না। উমা বলিতে থাকে, কমলার কানে কিছু আসে, কিছু আসে না। এই রকম স্বপ্ন উমা আজকাল প্রায়ই দেখে। আর শাশুড়ি মাতার নিকটে আসিয়া কহে। কমলার বুকের ভেতরটা তোলপাড় করিয়া উঠে। উমা অনর্গল বলিতে থাকে। কমলা নানা কথার ছলে এই কথাগুলো এড়াইতে চায়, আর মনে মনে ঈশ্বরকে ডাকে। দেখিতে দেখিতে উমার পূর্ণ মাস আসিয়া পড়ে। রূপ যেন ফাটিয়া পড়িতেছে তাহার। অসুস্থতার কোনো লক্ষণ উমার মধ্যে নাই। দিব্যি হাসিয়া খেলিয়া বেড়ায়, সকলের সহিত আনন্দে মাতিয়া থাকে। আজ যখন কমলা উহার চুল বাঁধিয়া দিতেছে, তখন উমা একখানা অদ্ভুত কথা কহে, মা, আমার যদি কন্যা হয় তাহার নাম রাখিও গৌরী, আর যদি পুত্র সন্তান হয় তা হইলে নাম রাখিবে গণেশ। ঠিক হইবে না মা? কমলা হাসিতে হাসিতে কহে, হ্যাঁ রে মা, হ্যাঁ, তাই হইবে। তোর পছন্দের নামই রাখা হইবে। এখন তুই ঘরে গিয়া একটু বিশ্রাম কর তো মা। ঘরে যা। না মা, আর বিশ্রাম নিতে হবে না, অনেক তো বিশ্রাম হইল। এইবার আমি আপনার সেবা করিব। মেয়ের আমার কাণ্ড দেখিয়া যাও, বলিতেছে সে নাকি তার শাশুড়ির সেবা করিবে। পাগলি মেয়ে আমার, আমার লক্ষ্মী মা বলিয়া উমাকে বুকে জড়াইয়া ধরে।
বিজয়ের একখানা জরুরি কাজ আসিয়া পড়িয়াছে, সেই কারণে তাহাকে একবার শহরে যাইতে হইবে। সকল কার্য সমাধা করিতে 2-3 দিন সময় লাগিতে পারে। উমার এই অবস্থায় তাহাকে ছাড়িয়া যাইতেও মন সায় দেয় না। কোনো উপায় নাই, তাহাকে যাইতেই হইবে। তবে এইটুকু নিশ্চিত যে মাথার উপর বাবা মশাই আছেন। যাইবার দিন স্থির হইয়া যায়, আগামীকাল প্রত্যুষে বড় খোকা রওনা হইবে। কমলার মনও সায় দেয় না, কোনরূপ উপায় খুঁজিয়া পায় না। জমিদারির কাজ, এই কাজ একমাত্র বড় খোকাই সামলাইতে পারে। দিনের আলো ফুটিবা মাত্রই বিজয় যাইবার জন্য প্রস্তুত হয়। উমাকে ডাকিয়া জিজ্ঞাসা করে তাহার জন্য কিছু আনিবে কিনা। এই প্রথম উমা ঘাড় নাড়িয়া সায় দেয়। কি লাগিবে জিজ্ঞাসা করিতে বলে, তাহার যা মন চায় তাহাই যেন তিনি নিয়ে আসেন, আর তিনি যেন শীঘ্র ফিরিবার প্রয়াস করেন। এই কথা বলিয়া লজ্জা পাইয়া দৌড়াইয়া শাশুড়ি মাতার কাছে গিয়া দাঁড়ায়। বিজয় পিতামাতাকে প্রণাম করিয়া মোটর গাড়িতে উঠিয়া বসে। কমলা দুগ্গা দুগ্গা বলিয়া যাইতে নিয়া দেখে যতদূর বড় খোকাকে দেখা যাইতেছে, উমা সেই দিক পানে চাহিয়া আছে। তাহার 2 চক্ষু জলে ভাসিয়া যাইতেছে, খোকাও এই দিকেই চাহিয়া আছে। এক প্রকার বাধ্য হইয়াই যেন সে যাইতেছে। এই দৃশ্য কমলার বুকে নাড়া দিয়া ওঠে। তিনি ঈশ্বরের নিকট প্রার্থনা করেন বড় খোকা যেন শীঘ্রই ফিরিয়া আসিতে পারে। পাছে উমা লজ্জা পায়, তাই তিনি সেই স্থান ত্যাগ করিলেন। বিজয় শহরে গেছে, মধ্যিখানে একদিন পার হইয়া গেল। আজ সকাল হইতে উমার প্রসব বেদনা শুরু হইয়াছে। বেলা যত বাড়িতেছে উমাও তত কাতর হইয়া পড়িতেছে। বদ্যি মশাইকে খবর করা হইয়াছে। দাই আসিয়া দেখিয়া কহিল, এখনো সময় আসে নাই, আর একটু কাল সহ্য করিতে হইবে বধূমাতাকে। এদিকে উমা যন্ত্রণায় কাতর হইয়া যাইতেছে। কমলা শিয়রের ধারে বসিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া দিতেছে, যাহাতে সে অল্প হইলেও আরাম পায়। উমা যন্ত্রণায় ছটফট করিতে করিতে বলে, মা, তিনি কি আসিয়াছেন? কমলা কি জবাব দিবে বুঝিয়া পায় না। যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া উমা মধ্যে মধ্যেই বেহুশ হইয়া পড়িতেছে। জ্ঞান আসিতেই তাহার সেই একই কথা, বিজয় আসিয়াছে কিনা। সে যেন এক্ষুনি তাহার স্বামীকে দেখিতে চাহিতেছে। কমলা অনবরত ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতেছে, হে ঈশ্বর, তুমি আমার বধূমাতার কষ্ট লাঘব করিয়া দাও। ছেলে মানুষ এত কষ্ট সহিতে পারে না, দয়া করো ঈশ্বর, দয়া করো। বদ্যি মশাই অনবরত ঔষধ পাল্টাইয়া দিচ্ছেন, কিছুতেই কিছু হয় না। জমিদার বাবু শহর হইতে বড় ডাক্তার আর বিজয়কে আনিতে লোক পাঠাইয়াছেন। চক্রবর্তী মহাশয়ের দিকে তাকানো যাইতেছে না। অসহায় পিতা, তাহার কিছুই করণীয় নাই। না তিনি কন্যার নিকটে যাইতে পারেন, না তাহার কষ্টটা লাঘব করিতে পারেন। ইষ্ট নাম জপ করা ছাড়া তাহার আর করণীয় কিছুই নাই। এদিকে বেলা পড়িয়া আসিতেছে, কিন্তু উমার প্রসবের কোনো লক্ষণ দেখা যাইতেছে না। দাই অনেক প্রয়াস করিতেছে যাহাতে বাচ্চাটাকে সুস্থ মতো প্রসব করানো যায়। এই বিষয়ে তাহার অভিজ্ঞতা অনেক, সেই নিয়া কোনো সংশয় নাই কমলার। কিন্তু আজ যেন ধৈর্য মানে না তাহার। উমা আবার চিৎকার করিয়া উঠিতেছে। কমলা বলে, একটুক্ষণ ধৈর্য ধরো মা, সব ঠিক হইয়া যাইবে। সব মায়েরাই এই কষ্ট সহ্য করিয়াছে, তোকেও সহ্য করিতে হইবে রে মা। উমা বলে, মা, আমি যে আর সহ্য করিতে পারি না এই যন্ত্রণা। তিনিও তো এখনো আসিয়া পৌঁছাইল না মা। তা হইলে কি তাহার সহিত আমার দেখা হইল না মা? হায় ঈশ্বর, এ কি রকম কথা বলিতেছিস তুই? এমন কথা মুখেও আনিস না মা, আমি সইতে পারি না। তোর কিচ্ছু হইবে না। এইটুকুন কষ্ট তো তোকে সইতেই হইবে রে মা। একটু সহ্য কর মা, একটু সহ্য কর। এই এক্ষুনি তুই আরাম পাবি দেখিস। অপরাহ্ন হইয়া গেল। দাই একটু আশার আলো দেখিয়া কহিল, গিন্নিমা, আর বোধহয় বেশি দেরি নাই। কমলা ঈশ্বরকে ডাকিতে লাগিল। হরিদেবপুর গায়ের ঘরে ঘরে মেয়ে বধূরা উলুধ্বনি, শাক, কাসর ঘণ্টা বাজাইয়া তুলসী তলায় প্রদীপ জ্বালাইতেছে। কমলাও তুলসী তলায় আসিয়া সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া দিল। হাত জোর করিয়া প্রণাম করিবে, এমন সময় শিশুর ক্রন্দন কর্ণে আসিয়া বিধিল। সেই সঙ্গে উমার গগন ভেদ করা চিৎকার, মা! কমলা পড়ি কি মরি ছুটিয়া গেল সেই ঘরে। এই যে মা আমি, এই যে, খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হইয়া যাইবে মা, সব ঠিক হইয়া যাইবে, তুই কিচ্ছু চিন্তা করিস না মা।
কিছু সময় পরে কমলা দেখে উমা তো আর যন্ত্রণায় অস্থির হয় না। তাহলে কি উমা আবারও জ্ঞান হারাইল? দাইয়ের দিকে তাকাইতে দেখে সে চুপচাপ এক কোনায় দাঁড়াইয়া আছে। কমলা সম্মুখে গিয়া দাঁড়াইতেই বাচ্চাটাকে তাহার কোলে দিয়া দাই বলে, বধূমাতা কন্যা সন্তান প্রসব করিয়াছে গিন্নিমা, কিন্তু অনেক চেষ্টা করিয়াও শেষ রক্ষা করিতে পারিলাম না। কন্যার জন্ম দিয়া বধূমাতা আপনাদের মায়া ত্যাগ করিয়া। কথা কানা শেষ করিবার আগেই কমলা চিৎকার করিয়া ওঠে, এমন কথা মুখেও আনিও না। আমি কি জবাব দিব খোকাকে? সে যে ভরসা করিয়াছিল আমাদিগকে। কমলার চিৎকার শুনিয়া সকলে ছুটিয়া আসে। চক্রবর্তী বাবু জ্ঞান হারাইয়া মাটিতে লুটাইয়া পড়েন। চৌধুরী মহাশয় পাথর হইয়া গেছেন, তাহার মুখে রা নাই। ঠিক সেই সময় বড় খোকার মোটর গাড়িখানা সদর দরজায় আসিয়া দাঁড়াইল। তাহার দুই হাত ভরিয়া উমার জন্য আনা উপহার, সঙ্গে শহরের বড় ডাক্তার। গাড়ির শব্দ পাইয়া কমলা বুঝিল বিজয় আসিয়াছে। তাহাকে কি জবাব দিবে সে? তাহার প্রাণসখী উমা, তাহাকে আগলাইয়া রাখিতে পারেন নাই। এই মুখ নিয়া কেমন করিয়া সম্মুখে গিয়া দাঁড়াইবেন? নিরুপায় কমলা বাচ্চাটাকে কোলে করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। সকলে তাহার পারে চাহিয়া আছে, তাহাদের বধূ মাতা কেমন আছে জানিবার অপেক্ষায়। অতি কষ্টে কমলা নিজেকে সংবরণ করিয়া বলে, উমা বিসর্জিত হইয়া গৌরীর আগমন হইয়াছে চৌধুরী পরিবারে। সকলে এক বাক্যে চিৎকার করিয়া উঠিল। চকিতে স্তব্ধ হইয়া গেল চতুর্দিক। বিজয়ের হাত হইতে উমার জন্য আনা উপহার সামগ্রী মাটিতে পড়িয়া গড়াগড়ি খাইতে লাগিল। কেবল তাহারই শব্দ ঘুরিতে লাগিল গৃহের আনাচে কানাচে। কোলের মধ্যে বাচ্চা কাঁদিয়া উঠিতেই কমলা চাহিয়া দেখে, এ কি দেখিতেছে সে? এ যে উমা, তাহার কোলে। তাহার মুখ মানে চাহিয়া সে যেন বলিতেছে, মা, এই তো আমি, দেখো, তোমাদিগকে ছাড়িয়া আমি কোথাও যাই নাই। গৌরী হইয়া ফিরিয়া আসিয়াছি তোমার কোলে। কমলা গৌরীকে বুকে জড়াইয়া ঘরে প্রবেশ করিল। ঈশ্বর বোধ করে কমলার কন্যার স্বাদ এইভাবেই পূরণ করিলেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।